গভীর আরব্য রজনীর গল্প নয়, পর্বতের চূড়ায় বসবাসকারী এক যুদ্ধবিধ্বস্ত জাতির গল্প। স্বাগত জানাই নলেজ বাংলা চ্যানেলে। আজ আমরা কথা বলবো এশিয়া হৃদয়ে অবস্থিত এক দেশ নিয়ে, যার নাম আফগানিস্তান। আফ্রিকার দেশ নয়, এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সন্ধিক্ষণে অবস্থিত এক প্রাচীন ভূখণ্ড। একে বলা হয় সিল্ক রোডের ক্রসরোড বা সাম্রাজ্যের কবরস্থান। এই ভূখণ্ডে এসেছে সিকান্দার, এসেছে মৌর্যরা, এসেছে কুষাণ ও হুনরা, গজনভিরা, মঙ্গলরা, ইংরেজরা, রাশিয়ানরা এবং শেষ পর্যন্ত আমেরিকারা। কিন্তু কেউই এই দেশকে পুরোপুরি জয় করতে পারেনি, বরং প্রতিটি আগ্রাসী এই দেশের বুকেই কোনো না কোনোভাবে হার মেনেছে। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব আফগানিস্তানের উৎপত্তি কিভাবে, কারা এই দেশের আসল অধিবাসী, কিভাবে তৈরি হলো তালেবান, আর আমেরিকা চলে যাওয়ার পর এই দেশের বর্তমান অবস্থা কী। এই যাত্রায় আমাদের সাথে থাকুন। আফগানিস্তানের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় প্রায় 50,000 বছর আগেও এখানে মানুষ বসবাস করত। 30,000 বছর আগের পুরনো প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে বাদাখশানের দার-ই-কুর গুহায়। ধারণা করা হয় এশিয়ার প্রথম দিকের কৃষিভিত্তিক জনপদগুলোর একটি গড়ে উঠেছিল এই অঞ্চলেই। প্রায় 7,000 খ্রিস্টপূর্বাব্দে এখানে গম ও যবের চাষ এবং ছাগল ভেড়া পালনের প্রমাণ পাওয়া গেছে। দক্ষিণের কান্দাহার অঞ্চলের মুন্ডিগাক সভ্যতা ছিল প্রাচীন সিন্ধু সভ্যতার সমসাময়িক, যা খ্রিস্টপূর্ব 3000 অব্দের দিকে গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতার লোকেরাও আফগানিস্তানের সাথে বাণিজ্য করত। উত্তর আফগানিস্তানের শোরটুগাইতে সিন্ধু সভ্যতার একটি বাণিজ্য কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। তারা এখান থেকে মূল্যবান লাপিস লাজুলি বা নীলকান্থমণি পাথর সংগ্রহ করে মেসোপটেমিয়ায় রপ্তানি করত। এই পাথর আফগানিস্তানেরই ঐতিহ্যবাহী সম্পদ। আনুমানিক 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ইরানীয় উপজাতি তথা আর্যরা এই অঞ্চলে আসতে শুরু করে। এদের মধ্যে কিছু গোষ্ঠী ভারতে চলে যায়, আর কিছু এখানেই থেকে যায়। মনে করা হয় প্রাচীন পারস্যের ধর্ম জরথুস্ট্রবাদ বা অগ্নি উপাসনার জন্ম এই আফগানিস্তানের বাল্ক অঞ্চলে খ্রিস্টপূর্ব 8শ শতাব্দীতেও হতে পারে। জরথুস্ট্র সেখানেই তার ধর্ম প্রচার করেছিলেন। একে বলা হতো আরিয়ানার অংশ। খ্রিস্টপূর্ব 600 অব্দের দিকে মিডিয়ানরা এই অঞ্চল শাসন করত। এরপর খ্রিস্টপূর্ব 550 অব্দে পারস্যের হাখামানেশি বা আচেমেনির সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইরাস মহান এই অঞ্চল দখল করেন। এটি তখন পারস্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্যাট্রেপি বা প্রদেশে পরিণত হয়। দারিউস প্রথমের সময় গান্ধার ও কম্বোজ অঞ্চল সহ আফগানিস্তান ছিল পারস্যের 7ম স্যাট্রেপি, যা প্রতি বছর বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা কর দিত। এরপর এলেন গ্রিক বীর আলেকজান্ডার। 330 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের শেষ সম্রাট দারিউস তৃতীয়কে পরাজিত করে তিনি আফগানিস্তান জয় করেন। তবে এখানে তার কঠিন প্রতিরোধের মুখে পড়তে হয়, বিশেষ করে বাল্খ ও সোগদিয়ানার যুদ্ধে। তিনি স্থানীয় এক বাখত্রীয় রাজকন্যা রোকসানাকে বিয়ে করেন। তার মৃত্যুর পর এই অঞ্চল পড়ে যায় তার সেনাপতি সেলিউকাসের হাতে। সেলিউসিড সাম্রাজ্যের সময় ভারতের মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সংঘাত হয়। পরাজিত হয়ে সেলিউকাস নিকেটরকে আফগানিস্তানের বিশাল অংশ, যার মধ্যে কান্দাহার, কাবুল ও হেরাত ছিল, মৌর্যদের কাছে ছেড়ে দিতে হয়। মৌর্য সম্রাট অশোক এখানে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শিলালিপি স্থাপন করেন, যার নমুনা কান্দাহারে পাওয়া গেছে, যা গ্রিক ও আরামাইক ভাষায় লেখা ছিল। প্রমাণ করে এখানে তখন গ্রিক ও পারসিক প্রভাবও বিদ্যমান ছিল। এরপর খ্রিস্টপূর্ব 250 অব্দে গ্রিক শাসকেরা সেলিউসিডদের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রতিষ্ঠা করে গ্রিক ব্যাকট্রিয়ান রাজ্য। এই রাজ্য ছিল গ্রিক ও প্রাচ্যের সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। এরপর এশিয়ার গভীর থেকে আগত ইউয়েচি বা কুষাণরা এখানে শক্তিশালী রাজ্য স্থাপন করে। কুষাণ সম্রাট কনিষ্কের সময় এই সাম্রাজ্য তার জেনিথে পৌঁছায়। এই সময় বৌদ্ধ শিল্পের এক অনন্য ধারা গান্ধার শিল্পের বিকাশ ঘটে, যা গ্রিক ও বৌদ্ধ শৈলীর মিশ্রণে তৈরি। 3য় শতকে ইরানের সাসানীয় সাম্রাজ্য আফগানিস্তানের অধিকাংশ অঞ্চল দখল করে নেয়। এরপর 5ম শতাব্দীতে হুনরা বা হেফথালাইটরা এখানে আধিপত্য বিস্তার করে। 7ম শতকে আরব মুসলমানদের আগমন ঘটে। তারা সাসানীয়দের পরাজিত করে প্রথমে হেরাত ও সিস্তান অঞ্চল দখল করে। তবে আফগানিস্তানের পাহাড়ি এলাকায় ইসলাম ধর্ম প্রচার ও প্রসার হতে বেশ কয়েক শতাব্দী লেগে যায়। 9ম শতকে সাফফারি রাজবংশের হাতে এখানে ইসলামের পতাকা উঠতে শুরু করে। তবে সবচেয়ে বড় পরিবর্তন আসে গজনবী সাম্রাজ্যের সময়।
তুর্কি বংশোদ্ভূত সুলতান মাহমুদ ৯৯৮ খ্রিস্টাব্দে গজনিকে কেন্দ্র করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন, যা পাঞ্জাব থেকে শুরু করে পশ্চিমে ইরান পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি জেব উল মিল্লাত বা ধর্মের স্তম্ভ উপাধি নিয়ে ভারতে ১৭ বার অভিযান চালান। তার পৃষ্ঠপোষকতায় ফেরদৌসির শাহনামার মতো গ্রন্থ রচিত হয়। এরপর ঘুরি, খিলজি, তৈমুর লংয়ের মঙ্গল বাহিনী এবং মুঘলরা এই অঞ্চলে আসে। তবে আফগানিস্তান কখনোই সম্পূর্ণভাবে মুঘল বা পারস্যের সাফাভিদ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল না, বরং ছিল বাফার বা নিরাপত্তা বলয় হিসেবে। আধুনিক আফগানিস্তানের ভিত্তি স্থাপিত হয় ১৮ শতকে। পারস্যের নাদির শাহের মৃত্যুর পর তার সেনাপতি আহমদ শাহ দুররানি ১৭৪৭ সালে কান্দাহারে একটি লোয়া জিরগা ডেকে নিজেকে আফগানিস্তানের বাদশাহ ঘোষণা করেন। তিনি দুররানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা আধুনিক আফগানিস্তানের প্রথম ঐক্যবদ্ধ রাষ্ট্র। ১৯ শতকে এসে আফগানিস্তানের ভাগ্য নির্ধারিত হয় ব্রিটিশ ও রুশ সাম্রাজ্যের মধ্যকার গ্রেট গেমে। ব্রিটিশরা ভারতের নিরাপত্তার জন্য আফগানিস্তানকে রুশ আক্রমণ থেকে রক্ষা করতে চাইত। এই টানাপোড়েনের ফলেই প্রথম ইঙ্গো আফগান যুদ্ধ ১৮৩৯ থেকে ১৮৪২। ব্রিটিশরা প্রথমে জয়ী হলেও আফগান বিদ্রোহে তাদের প্রায় পুরো সেনাবাহিনী কাবুল থেকে পিছু হটার সময় ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ ১৮৭৮ থেকে ১৮৮০ এর পর ব্রিটিশরা আফগানিস্তানের বৈদেশিক নীতির নিয়ন্ত্রণ নেয়। ১৮৯৩ সালে ডুরান্ড লাইন চুক্তির মাধ্যমে আফগানিস্তান ও ভারতের অর্থাৎ বর্তমান পাকিস্তানের মধ্যবর্তী সীমানা নির্ধারিত হয়, যা আজও বিতর্কিত। ১৯১৯ সালে আমানুল্লাহ খান তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি চুক্তির মাধ্যমে আফগানিস্তানের পূর্ণ স্বাধীনতা অর্জন করে। বিংশ শতকের বেশিরভাগ সময় আফগানিস্তান ছিল একটি রাজতন্ত্র। ১৯৩৩ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত জাহির শাহের শাসনকালে দেশে কিছুটা স্থিতিশীলতা ও আধুনিকীকরণ আসে। চালু হয় সংবিধান ও পার্লামেন্টারি ব্যবস্থা। ১৯৭৩ সালে তার চাচাতো ভাই দাউদ খান রক্তপাতবিহীন অভ্যুত্থানে রাজতন্ত্র উচ্ছেদ করে প্রজাতন্ত্র ঘোষণা করেন। ১৯৭৮ সালে কমিউনিস্ট পিপলস ডেমোক্রেটিক পার্টি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে, কিন্তু তাদের সংস্কার ও শাসন মৌলবাদী আফগানদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করে। এতে দেশে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ। এই সুযোগে সোভিয়েত ইউনিয়ন ১৯৭৯ সালের ডিসেম্বরে বন্ধুত্বপ্রতিম কমিউনিস্ট সরকারকে রক্ষা করার অজুহাতে আফগানিস্তানে সেনা পাঠায়। শুরু হয় ১০ বছরের রক্তাক্ত যুদ্ধ। সোভিয়েত আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ায় স্থানীয় মুজাহিদিন যোদ্ধারা। আমেরিকা, পাকিস্তান, সৌদি আরব ও চীন মুজাহিদিনদের অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে। ১৯৮৯ সালে শেষ পর্যন্ত সোভিয়েত বাহিনীকে আফগানিস্তান থেকে পিছু হটতে হয়। আমেরিকার দেওয়া স্টিঙ্গার মিসাইল ও সাহসী আফগান যোদ্ধারা পরাশক্তি সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে দেয়। কিন্তু এই জয় ছিল মূল্যবান। দেশ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় বা উদ্বাস্তু হয়। সোভিয়েতরা চলে গেলে আফগানিস্তান নতুন করে শান্তি পায়নি। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিভিন্ন গোষ্ঠী বা ওয়ারলর্ডদের মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব। কাবুল ধ্বংস হয়ে যায়। এই অরাজকতার মাঝেই জন্ম নেয় তালেবান। ১৯৯৪ সালে দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে এক মাদ্রাসার শিক্ষার্থী মোল্লা ওমর তালেবান আন্দোলনের গোড়াপতন করেন। তালেবান শব্দের অর্থ ছাত্র। তারা প্রতিশ্রুতি দেয় ওয়ারলর্ডদের অত্যাচার থেকে জনগণকে রক্ষা করবে এবং শরিয়া আইন কায়েম করবে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থনে তারা দ্রুত শক্তি বৃদ্ধি করে। ১৯৯৬ সালে তারা কাবুল দখল করে এবং দেশের ৯০% ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তাদের শাসন ছিল অত্যন্ত কঠোর। নারীদের কাজ ও পড়াশোনা নিষিদ্ধ করা হয়, পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করা হয়, টেলিভিশন ও গান বাজনা বন্ধ করা হয়। ২০০১ সালে তারা বামিয়ানের দুটি প্রাচীন বুদ্ধমূর্তি ধ্বংস করে দেয়, যা সারা বিশ্বে নিন্দার ঝড় তোলে। এই সময় ওসামা বিন লাদেনের আল কায়েদা সন্ত্রাস গোষ্ঠী আফগানিস্তানে আশ্রয় নেয়। ২০০১ সালের ৯-১১ হামলার পর আমেরিকা তালেবান সরকারকে ওসামাকে ধরিয়ে দিতে বলে। তালেবান অস্বীকার করলে ২০০১ সালের অক্টোবরে আমেরিকা ও তার মিত্র শক্তি আফগানিস্তানে হামলা করে। উত্তর অ্যালায়েন্সের সহায়তায় তারা কয়েক সপ্তাহের মধ্যে তালেবান সরকারের পতন ঘটায়। তালেবান ক্ষমতাচ্যুত হলেও আত্মসমর্পণ করেনি। তারা পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় নিয়ে গেরিলা যুদ্ধ শুরু করে। আমেরিকা নিয়ন্ত্রিত নতুন সরকার ও আন্তর্জাতিক বাহিনী দেশ পুনর্গঠনের কাজ শুরু করে। হামিদ কারজাই ও পরবর্তীতে আশরাফ গনি প্রেসিডেন্ট হন। প্রায় ২০ বছর এই যুদ্ধ চলে। এই সময় তালেবান পুনরায় শক্তিশালী হয়ে ওঠে।
আমেরিকা $ট্রিলিয়ন খরচ ও হাজার হাজার সেনা হারিয়ে 2020 সালে তালেবানের সাথে একটি চুক্তি করে যাতে তারা সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। 2021 সালের মে মাসে আমেরিকা ও ন্যাটো সৈন্য প্রত্যাহার শুরু করে এবং আগস্টের মাঝামাঝি তালেবান বিনা যুদ্ধে কাবুল দখল করে নেয়। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তালেবান আবারও ক্ষমতায় ফিরে এসেছে, তবে এবারের পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন ও জটিল। 2026 সালে এসে আমরা আফগানিস্তানকে এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দেখতে পাই। জাতিসংঘের মতে প্রায় অর্ধেক জনগোষ্ঠী মানবিক সহায়তার মুখাপেক্ষী হয়ে পড়েছে। আন্তর্জাতিক সহায়তা বন্ধ এবং তালেবান সরকারের স্বীকৃতি না পাওয়ার কারণে অর্থনীতি ধসে পড়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ রয়েছে। এদিকে 2025 সালের শেষ দিকে ও 2026 সালের শুরুতে ইরান থেকে বহু আফগান শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে, যা দেশের অর্থনীতিতে চাপ আরও বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশটি আজ প্রাচীর্যের কবলে। রাজনৈতিক পরিস্থিতিও খুবই টালমাটাল। তালেবানের ভেতরেই চলছে গোষ্ঠীদ্বন্দ্ব। একদিকে সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন কান্দাহারে অবস্থানকারী সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। তিনি অত্যন্ত রক্ষণশীল এবং শরিয়া আইনের কঠোর প্রয়োগ ও নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার পক্ষে। অন্যদিকে কাবুলে অবস্থানকারী মন্ত্রিপরিষদের সদস্যরা যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি ও উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার, তারা তুলনামূলক বাস্তববাদী। তারা আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনীতি চালু রাখতে নারী শিক্ষার মতো বিষয়ে কিছু শিথিলতার পক্ষে। বিবিসির সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে 2025 সালের সেপ্টেম্বরে আখুন্দজাদা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিলে কাবুল গ্রুপ তা অমান্য করে আবার চালু করে দেয়, যা তালেবানের ইতিহাসে একটি বিরাগ অভ্যুত্থান হিসেবে চিহ্নিত হয়েছে। নিরাপত্তা পরিস্থিতিও উত্তপ্ত। পানশির উপত্যকায় আহমদ মাসুদের নেতৃত্বে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট প্রতিরোধ গড়ে তুললেও তা বর্তমানে অনেকটাই স্তিমিত। তবে তালেবানকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানাচ্ছে আইএসআইএসকে। আইএসআইএসের খোরাসান শাখা। তারা তালেবান যোদ্ধা ও সাধারণ মানুষ, বিশেষ করে হাজারা ও শিয়া সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি দেশটিতে প্রায় 20টি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় 13,000 বিদেশি জঙ্গির উপস্থিতি রয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে পাকিস্তানের তেহরিক-ই-তালেবান পাকিস্তানের প্রায় 6,000 জঙ্গি আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে। মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। নারী ও মেয়েদের ষষ্ঠ শ্রেণীর উপরে পড়াশুনো করতে দেওয়া হচ্ছে না, অধিকাংশ ক্ষেত্রে চাকরি করতে দেওয়া হচ্ছে না এবং পর্দা কঠোরভাবে পালন বাধ্যতামূলক। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম আফগানিস্তানকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ উদ্বেগের দেশ হিসাবে চিহ্নিত করেছে। আফগানিস্তান নামটি যেন এক জীবন্ত ইতিহাস, যুদ্ধবিগ্রহের এক মহাকাব্য। প্রাচীন সভ্যতার লীলাভূমি এই দেশটি আজ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দ্বারপ্রান্তে। তালেবান সরকার কবে নাগাদ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, অর্থনীতি কবে ঘুরে দাঁড়াবে, নারী ও স্বল্পদের অধিকার কবে ফিরে পাবে, এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। বর্তমান 2026 সালের ফেব্রুয়ারি মাসে এসেও আফগানিস্তান যেন এক বদ্ধ ঘরে বন্দী। কিন্তু ইতিহাস বলে এই জাতি কখনো হার মানেনি। বহিরাক্রমণ আর অভ্যন্তরীণ গ্লানি কাটিয়ে হয়তো একদিন শান্তির সূর্য আবারও উঁকি দেবে পর্বতের চূড়ায়। আজকের মতো এখানেই শেষ করছি। আফগানিস্তানের এই দীর্ঘ ইতিহাস থেকে জানতে পারলেন তাদের সংগ্রাম ও সম্ভাবনার কথা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে বিশ্বের নানা দেশের এমন অজানা ইতিহাস আপনাদের কাছে নিয়মিত পৌঁছে দিতে পারি। নলেজ বাংলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।